বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ও নজিরবিহীন ঘটনাটি ঘটে গেছে সম্প্রতি। সকল রীতিনীতি ভেঙে বিএনপি অফিসের ভেতরেই গোয়েন্দা সংস্থা এনএসআই প্রধানের সাথে তারেক রহমানের রুদ্ধদ্বার এক বৈঠক হয়েছে। এটা এমন একটা গোপন বৈঠক যা আগামী দিনে দেশের শাসন ক্ষমতার চালচিত্র বদলে দিতে পারে। অথচ এ বিষয়টা নিয়ে দেশের গণমাধ্যম সহ সকল মাধ্যমে একরকম নীরবতা কাজ করছে। সম্প্রতি এনএসআই প্রধান জেনারেল আবু মোহাম্মদ সারোয়ার ফারিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক ব্যতিক্রমধর্মী সাক্ষাতে মিলিত হয়েছেন। এই সাক্ষাৎকারটি গত ৩রা জানুয়ারি শনিবার তারেক রহমানের ব্যক্তিগত বাসভবনে নয়, বরং ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরেই অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। ঢাকার বিভিন্ন সূত্র জানাচ্ছে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কর্মরত গোয়েন্দা সংস্থার প্রধান কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে দিয়ে দলটির শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই ঘটনা দেশের গোয়েন্দা ও সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র জানায়, এনএসআই মহাপরিচালক ৩রা ডিসেম্বর দুপুর ১২টা ১৫ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার শোকে বহ্যমান তারেক রহমানের সঙ্গে দুপুর ১টা ২১ পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক করেন। সাধারণত এ ধরনের বৈঠক শীর্ষ নেতাদের বাসভবনে বা গোপনীয় কোনো স্থানে হলেও এবার তা সরাসরি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়াকে অপ্রত্যাশিত ও প্রথা বহির্ভূত বলে অভিহিত করা হচ্ছে। এই ঘটনা নিছক একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এটি রাষ্ট্রীয় প্রোটোকল, প্রশাসনিক নিরপেক্ষতা এবং বেসামরিক গোয়েন্দা কাঠামোর প্রচলিত রীতিনীতিকে প্রশ্নের মুখে ফেলছে। বিভিন্ন সূত্রমতে একটি দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থার প্রধান সরাসরি কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে দলটির শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রের ক্ষমতা কাঠামোতে এক অস্বাভাবিক বার্তা বহন করে। ওদিকে খবরটি নিজের ফেসবুক পেজে প্রচার দিয়ে সাবেক সেনাকর্তা কর্নেল মুস্তাফিজ লিখেছেন, অশনি সংকেত এখানেই। মনে হচ্ছে কেউ আর সরকারি প্রোটোকল মানছে না কিংবা মানার প্রয়োজনও বোধ করছে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা যদি এভাবে প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ হয়, তবে তা শুধু প্রশাসনিক শৃঙ্খলায় নয়, গণতান্ত্রিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে লন্ডনে নির্বাসিত থাকা একজন নেতার সাথে দেশের একটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার এই ধরনের যোগাযোগ কেবল প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক কোনো শিষ্টাচার নয়, বরং এটি বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যে একটি বিশাল ও সুদূরপ্রসারী পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এই বৈঠকের নেপথ্যে কী কারণ থাকতে পারে, এর রাজনৈতিক তাৎপর্য কী এবং অতীতের ছায়া বর্তমান রাজনীতিতে কিভাবে পড়ছে তা গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলাদেশের রাজনীতি এক নতুন ও জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশে গোয়েন্দা সংস্থাগুলোর সাথে রাজনৈতিক নেতৃত্বের যোগাযোগ নতুন কোনো বিষয় নয়, কিন্তু তারেক রহমানের মতো একজন নেতার ক্ষেত্রে এই যোগাযোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২০০৭ সালের ১/১১ সেই সংকটময় মুহূর্তে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যেভাবে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং পরবর্তীতে তিনি যেভাবে মুচলেকা দিয়ে দেশত্যাগ করেছিলেন, সেই স্মৃতি আজও বাংলাদেশের রাজনৈতিক মহলে অত্যন্ত জীবন্ত। বর্তমানের এই বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘদিনের সেই জট হয়তো এখন খুলতে শুরু করেছে। তারেক রহমানের সাথে গোয়েন্দা সংস্থার এই মেলামেশা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে একটি বড় ধরনের ক্ষমতার পালাবদল বা রাজনৈতিক পুনর্বাসনের বার্তা দিচ্ছে। দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে বিএনপির শীর্ষ নেতৃত্ব যেভাবে কোণঠাসা ছিল, ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। এই পরিবর্তিত প্রেক্ষিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো যখন প্রধান বিরোধী দলের শীর্ষ নেতার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে, তখন এটি স্পষ্ট হয় যে তারা আগামীর রাজনৈতিক মানচিত্রের কথা মাথায় রেখেই এগোচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি কোনো সাধারণ বৈঠক নয়, বরং এটি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা প্রভাবশালী মহলগুলো এখন তারেক রহমানকে আর কেবল একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে দেখছে না, বরং তাকে আগামীর সম্ভাব্য রাষ্ট্রনায়ক বা ক্ষমতার মূল নিয়ন্ত্রক হিসেবে গ্রহণ করে নিতে শুরু করেছে। এই ধরনের যোগাযোগ রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে এক প্রকার ব্রিজ বিল্ডিং বা সেতুবন্ধন তৈরির প্রক্রিয়া হতে পারে, যাতে ক্ষমতার সম্ভাব্য হাত বদলের সময় কোনো বড় ধরনের বিশৃঙ্খলা বা রাষ্ট্রযন্ত্রের সাথে রাজনৈতিক নেতৃত্বের সংঘাত তৈরি না হয়।
অর্থাৎ এটি একটি আগাম সমঝোতা বা সমঝোতার ক্ষেত্র তৈরির চেষ্টা। তবে এ ধরনের গোপন বৈঠক কেন জনসম্মুখে আসছে না বা কেন এটি নিয়ে লুকোচুরি করা হচ্ছে, সেটি জনমনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। গণতান্ত্রিক রাজনীতিতে গোপনীয়তা সবসময়ই সন্দেহের উদ্রেক করে এবং এর ফলে জনমনে জল্পনা তৈরি হয় যে পর্দার আড়ালে কি আসলে কোনো বড় ধরনের ডিল বা রফাদফা হচ্ছে যা সাধারণ মানুষের জানার বাইরে রাখা হচ্ছে। তারেক রহমানের রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি হল 2007 সালের সেই 1/11। সে সময় তার উপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল এবং পরবর্তীতে যে আইনি ও শারীরিক বিপর্যয়ের মুখে তিনি মুচলেকা দিয়ে দেশত্যাগ করেছিলেন, সেই অধ্যায়টি কি বর্তমান যোগাযোগের ফলে পুনরায় সামনে আসবে নাকি চিরতরে ধামাচাপা দেওয়া হবে, সেটি একটি বড় প্রশ্ন। অনেকেই মনে করেন তৎকালীন সময়ে তাকে রাজনীতি থেকে মাইনাস করার যে -2 ফর্মুলা ছিল, বর্তমানের এই যোগাযোগ হয়তো সেই ব্যর্থ প্রক্রিয়ার একটি দীর্ঘমেয়াদী সংশোধন। বিএনপির প্রতিপক্ষ দলগুলো হয়তো সেই মুচলেকার বিষয়টি পুনরায় সামনে এনে তার নৈতিক ভিত্তি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, কিন্তু গত 15 বছরে তারেক রহমান প্রবাসে থেকেও যেভাবে দলকে সুসংগঠিত রেখেছেন, তাতে সাধারণ মানুষের কাছে সেই পুরনো বিতর্কের গুরুত্ব এখন অনেকটাই কমে এসেছে। বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সবকিছুর কি সুরাহা করা হচ্ছে? তারেক রহমানের বিরুদ্ধে থাকা ডজন ডজন মামলা, যার মধ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা বা মুদ্রা পাচার ও দুর্নীতির মামলাগুলো অন্যতম, সেগুলোর ভবিষ্যৎ এখন কি? গোয়েন্দা সংস্থার সাথে শীর্ষ পর্যায়ের এই ধরনের বৈঠক ইঙ্গিত দেয় যে এই আইনি বিষয়গুলোকে হয়তো একটি রাজনৈতিক ও প্রশাসনিক সমঝোতার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে। এটি একটি ইঙ্গিত হতে পারে যে রাষ্ট্রযন্ত্র এখন বাস্তবতাকে স্বীকার করে নিয়ে প্রধান রাজনৈতিক দলের নেতার সাথে সমন্বয় করতে চাইছে। বাংলাদেশের ইতিহাসে এমন নজির রয়েছে যে রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে পুরনো মামলাগুলো অকেজো হয়ে পড়ে বা প্রত্যাহার করা হয়। তারেক রহমানের ক্ষেত্রেও তেমনটি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে গোয়েন্দা সংস্থা যখন সরাসরি একজন নেতার সাথে বৈঠক করে, তখন সেখানে আলোচনার বিষয় কেবল আইনি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেখানে নিশ্চিতভাবেই থাকে আগামী দিনের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং ক্ষমতার একটি সুনির্দিষ্ট রূপরেখা। এই বৈঠকগুলো সফল হলে তারেক রহমানের দেশে ফেরার পথ কেবল প্রশস্ত হবে না, বরং তিনি একটি বৈধ ও শক্তিশালী ম্যান্ডেট নিয়ে রাজনীতিতে ফিরতে পারবেন। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এই ধরনের মেলামেশা একটি মিশ্র বার্তার জন্ম দিচ্ছে। একদিকে এটি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক হতে পারে, কারণ একটি বড় দলের নেতা এবং রাষ্ট্রযন্ত্রের মধ্যে দূরত্ব কমলে সংঘাতের সম্ভাবনা কমে আসে। অন্যদিকে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে দেশের আগামী দিনের নেতৃত্ব কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্ধারিত হবে নাকি পর্দার আড়ালের কোনো শক্তিশালী সমঝোতার মাধ্যমে। তারেক রহমান যদি এই যোগাযোগের মাধ্যমে নিজেকে একজন দায়িত্বশীল ও পরিণত নেতা হিসাবে উপস্থাপন করতে পারেন, তবে তা তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি বিশাল অর্জন হবে। কিন্তু এই প্রক্রিয়া যদি কেবল কোনো বিশেষ মহলের আনুকূল্যে বা কোনো শর্ত সাপেক্ষ সমঝোতা হিসাবে প্রতীয়মান হয়, তবে তা দীর্ঘমেয়াদে তার ভাবমূর্তির ক্ষতি করতে পারে। বাংলাদেশের সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা ক্ষমতার অন্ধকার কুঠুরির কোনো সিদ্ধান্তকে সহজে মেনে নিতে রাজি নয়। ছাত্র জনতার সাম্প্রতিক আন্দোলন প্রমাণ করেছে যে ক্ষমতার উৎস হতে হবে একমাত্র জনগণ। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এখন অনেকাংশেই নির্ভর করছে এই গোপন ও প্রকাশ্য সংলাপগুলোর ওপর। তারেক রহমান এখন আর কেবল একটি রাজনৈতিক দলের উত্তরাধিকার নন, তিনি এখন এমন এক ব্যক্তিত্ব যাকে কেন্দ্র করে দেশের আগামীর ক্ষমতার বিন্যাস আবর্তিত হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর সাথে তার এই ঘনিষ্ঠতা প্রমাণ করে যে পর্দার আড়ালের রাজনীতি এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং প্রভাবশালী। অতীত ভুলভ্রান্তি এবং মুচলেকার গ্লানি মুছে ফেলে তিনি যদি নতুন রাজনৈতিক সমীকরণে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন এবং একই সাথে জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা বজায় রাখতে পারেন, তবে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ও শক্তিশালী অধ্যায়ের সূচনা হবে। এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং আইনি বৈধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারেক রহমানের দেশে ফেরা এবং রাজনীতির মূলধারায় তার পূর্ণ অভিষেক যদি একটি সুশৃঙ্খল, স্বচ্ছ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়, তবেই তা দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য টেকসই হবে। অন্যথায় অতীতে যে বিরাজনৈতিকরণ ও রাজনৈতিক প্রতিশোধ দেশকে পিছিয়ে দিয়েছিল, সেই একই বৃত্তে আবার পড়ার আশঙ্কা থেকে যায়। সুতরাং গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাথে তারেক রহমানের এই বৈঠককে কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখার সুযোগ নেই। এটি বাংলাদেশের আগামীর ক্ষমতার কাঠামোর একটি প্রাথমিক ব্লুপ্রিন্ট বা নকশা হিসাবে গণ্য হতে পারে।
যেখানে সব পুরনো বিরোধ মিটিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে দেশ এগোচ্ছে।